ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র একদিন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত তারা। এই ধাপে দেশের 63 জেলার 157 উপজেলায় ভোটের লড়াইয়ে 1828 জন প্রার্থী থাকলেও এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 21 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নির্বাচনী হওয়ার উত্তাপে যেন হার মেনেছে গরমের তীব্রতাও। রাত দিন ভুলে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থী 605 জন, ভাইস চেয়ারম্যান পদে 694 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে 529 জন। এরই মধ্যে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 21 জন। নির্বাচন কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা ভাসছে উন্নয়নের প্রতিশ্রুতিতে। ভোটারদের কাছে বিরামহীন ছুটছেন নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাচনী লড়াইয়ে থাকা 11 জন চেয়ারম্যান প্রার্থী, 12 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। ঝালকাঠি সদর ও নলছুটি উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় শেষবারের মতো ভোট প্রার্থনা প্রার্থীদের। বাড়ি বাড়ি ছুটছেন নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাভার উপজেলার প্রার্থীরা। উন্নয়নের আশ্বাসে প্রচারণায় ভাসছেন জামালপুরের 3 উপজেলার ভোটাররা। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা পরবর্তীতে ভোটারদেরকে ভুলে গিয়েছেন বলে ভোটারদের অভিযোগ। তো এবারের নির্বাচনে আমরা একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, এরকম একটি নির্বাচন প্রত্যাশা করি। আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চাই। নির্বাচনে প্রতিযোগী অনেক আছে, এই কারণে যাতে কোনো ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে, সুষ্ঠু নির্বাচন হয়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। দেশের 495টি উপজেলার মধ্যে এ পর্যায়ে 476টি উপজেলায় 4 ধাপে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন নির্বাচন কমিশনের। পরবর্তীতে বাকি 19টি উপজেলা সহ 4 ধাপে যেসব জায়গায় ভোট নানা কারণে স্থগিত হবে সেসব উপজেলায় নির্বাচন করা হবে বলে জানিয়েছে কমিশন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। টেকনাফের নাফ নদে কাঁকড়া ধরতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন 2 বাংলাদেশি যুবক। তাদেরকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি অপহরণ করেছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় গতকাল টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছে অপহৃতদের পরিবারের সদস্যরা। অপহৃতরা হলেন টেকনাফের ওয়াইকং 4 নম্বর ওয়ার্ড লম্বাঘোনার বাসিন্দা সৈলা মং চাকমা এবং ক্যামোখো এ তঞ্চঙ্গা। তাদের স্বজন এবং এলাকাবাসী জানায় বৃহস্পতিবার দুপুরে টেকনাফের ওয়াইকং নাফ নদের 5 নম্বর স্লুইস গেট এলাকা থেকে ওই 2 যুবককে অপহরণ করে আরসা সদস্যরা। এই ব্যাপারে টেকনাফ বিজিবি 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এভারেস্টের চূড়ায় আবারও উঠল বাংলাদেশের পতাকা। 5ম বাংলাদেশি হিসেবে সাবমিট করলেন বাবর আলী। বাবর পেশায় একজন চিকিৎসক। বাংলাদেশ সময় সকাল 8:45 বাংলাদেশের পতাকা উড়ল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে। বাংলাদেশি হিসেবে দীর্ঘ 11 বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করেছেন বাবর আলী। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে ফেসবুক পোস্টে বলা হয়েছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। এখন বাবর আছে ক্যাম্প 4-এ নামার পথে। গত 1 এপ্রিল হিমালয় অভিযানের জন্য কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। সন্তানের সাফল্যের খবরে আনন্দিত বাবরের বাবা মা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে। মোখলেসুর রহমান জানান, আগামী 29 মে ভাঙ্গা উপজেলায় 3য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে গতরাতে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা করা হচ্ছিল। এই সময় প্রতিপক্ষ প্রার্থী কাউসার ভূঁইয়ার লোকজন এসে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এক পর্যায়ে তাদের প্রাইভেট কার, মাইক্রোবাস, প্রচারণার মাইক, চেয়ার ও টেবিল ভাঙচুর করে তারা। আহত হয় 3 কর্মী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবেলায় দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে খামখেয়ালি না হয়ে পরিবেশ রক্ষার দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই মেলা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন। গত 15 বছরে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগ ও উন্নয়ন কাজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্যোক্তা বান্ধব নীতি গ্রহণের ফলে দেশে বিনিয়োগ বেড়েছে। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। 75-এর পর থেকে যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কেউই জনগণের কল্যাণের কথা চিন্তা করেনি বলে অভিযোগ করেন শেখ হাসিনা। সেই পিছিয়ে যাওয়া অবস্থা থেকে বাংলাদেশকে তার সরকারি মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও সচেষ্ট হতে হবে বলেও জানান সরকার প্রধান। শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে, কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে। এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। নিজেদের দেশের সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, সাথে সাথে জলবায়ুর অভিঘাত থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। এ সময় ক্ষুদ্র, মাঝারি এবং স্টার্টআপ ক্যাটাগরিতে সেরা 7 উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানী মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। সকাল 10:30 থেকে তারা বিক্ষোভ শুরু করে। ফলাফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে অটোরিকশা চলতে দেওয়া হচ্ছে না এবং গত কয়েকদিন ধরে মিরপুর এলাকায় অনেক চালককে আটক করা হয়েছে এমন অভিযোগ অটোরিকশা চালকদের, যে কারণে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন বলে জানান। অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সির সাব্বির বলেছেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। দেশে মর্মান্তিক পরিস্থিতি বিরাজ করছে ও মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে ফরিদপুরের মধুখালীতে পিটিয়ে হত্যার শিকার 2 শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। নিজেদের ব্যর্থতা থাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বৈদেশিক রিজার্ভের উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছের মানুষই এসবের সাথে জড়িত। এছাড়া উপজেলা নির্বাচনে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও বিএনপির ভোট বর্জন সফল হবে বলে জানান তিনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে, কিন্তু এইটার প্রভাব তো ওই সমস্ত আশেপাশের দেশ ইউরোপে তো হয়নি। ওখানে তো জিনিসপত্রের দাম বাড়েনি, ওইখানে তো জ্বালানি তেলের দাম বাড়েনি। তো এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে? এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান অ্যাকিউট হয়ে গেছে, একটা কঠিন একটা বিপন্ন অবস্থা। তখন সেটাকে ডাইভার্ট করার জন্য আরেকটা তারা ইস্যু তুলবে এবং সেটা তারা চেষ্টা করে।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। ১৯ মে ভোরে প্রথম আলোয় ২৯,০৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। এভারেস্ট জয়ের খবর উচ্ছ্বাসিত বাবরের পরিবার। এখন ছেলে দেশে আসার অপেক্ষায় আছেন পরিবার। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। একই সাথে আমার ১৯৫৩ সালের ২৯ মে নেপালের শেরপা তেনজিং নেরগোকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে চূড়ান্তে উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমন্ড হিলারি। আর ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুইবার এভারেস্ট জয় করেন এম.এ. মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসাবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসে ২৬ মে ওয়াসিফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ। এভারেস্টের চূড়া থেকে নেমে আসার পর মারা যান তিনি। ২০২৪ সালে এভারেস্ট জয় করেন আরেক বাংলাদেশি, তিনি হলেন চট্টগ্রামের বাবর। ২৬ এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প ২ পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া পর্যন্ত সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার সঙ্গে দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে। ১৪ মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়ান্ত অভিমুখে। প্রথম দিনে সরাসরি উঠে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে ২ রাত কাটিয়ে বাবর ১৮ মে উঠে যান ক্যাম্প ৩-এ এবং ১৯ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬,০০০ উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। পেশায় চিকিৎসক বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। এভারেস্ট জয়ের খবরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবরের পরিবার। এখন তারা ছেলে দেশে ফেরার অপেক্ষায় আছেন। সাংঘাতিক খুশি রাখতেছে, খুব আনন্দ লাগতেছে। তারপর কিন্তু এখনো সংখ্যামুক্ত হয় নাকি, যতক্ষণ পর্যন্ত নিচে নেমে না আসবে তখন সঙ্গে যখন আমরা আমাদের বুকে ফেরার না পাবো আদর ছেলেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা সংখ্যামুক্ত হব না আর কি। গত ৩০ মার্চ চট্টগ্রামের সাংবাদিকদের সাথে আলাপকালে এই কাজটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন বাবর। যদি আমি সফলভাবে ফিরে আসতে পারি তাহলে দেশকে রিপ্রেজেন্ট করারও যে এরকম খুবই ডিমান্ডিং ফিজিক্যালি চ্যালেঞ্জিং স্পোর্টসে আমরা যে আসলে পারি, এটারও একটা আসলে বার্তা থাকবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছেন ও কেউ মারাত্মকভাবে আহত হননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উজবেকিস্তান থেকে দেশটির দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে যাবেন বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও ক্যাব আয়োজিত সেমিনারে একথা বলেন হাসান মাহমুদ। সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি। এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। মেট্রো রেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত অযৌক্তিক, যা পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন দাবি করে এজন্যই আবোল তাবোল বকছেন বলেও জানান ওবায়দুল কাদের। আমাদের ইন্ডিয়া হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। প্রজনন নিরাপদ ও রেণু মাছে বেড়ে ওঠা নিশ্চিত করতে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে ৬৫ দিনে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। ইতোমধ্যে জেলেরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। যদিও মৎস্যজীবীদের অভিযোগ, নিষেধাজ্ঞাকালীন ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে। দুই দেশে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করে আসছেন জেলেরা। তারা বলছেন বছরে দুবার নিষেধাজ্ঞা এবং ভরা মৌসুমেও মাছের
মাছের আকাল পড়ে। সরকারি সহায়তাও পর্যাপ্ত নয়, তাই ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে তারা চরম বিপাকে পড়েন। মৎস্য অধিদপ্তর জানায়, মে জুন মাস সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম, তাই প্রতি বছর 20 মে থেকে 23 জুন পর্যন্ত সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনী গোলাগুলিতে কেএনএফের 3 অস্ত্রধারীর মৃত্যু হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ উদ্ধার করেছে। সকালে রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী ডেবাছড়া এলাকায় পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির ঘটনায় কেএনএফের 3 সশস্ত্র সদস্যের মৃত্যু হয়। 3 সদস্যের মৃত্যুর পর কেএনএফের সশস্ত্র সংগঠনের বাকি সদস্যরা আস্তানা ছেড়ে পাহাড়ের গহীন অরণ্যের দিকে পালিয়ে গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, চলমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না এই নির্বাচনে, ফলে নির্বাচন বিমুখ হচ্ছে দেশের অধিকাংশ মানুষ। দুপুরে রংপুর সার্কিট হাউসে সব কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, দুর্নীতি এবং অব্যবস্থাপনার উদাহরণ হয়েছে এদেশের নির্বাচন ব্যবস্থা। তবে জাতীয় পার্টি যেহেতু কোনো নির্বাচন বর্জন করেনি, তাই কম সংখ্যক প্রার্থী হলেও অংশগ্রহণ করে যাচ্ছে। তবে এই নির্বাচনে জয় পরাজয়ে আশাবাদী না হলেও জনগণের স্বার্থে মাঠে থেকে রাজনীতি করছে জাতীয় পার্টি। ভেঙে পড়েছে। এখন বলা যায় যে নির্বাচনে সঠিক অর্থে যে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না। একটা হলো জনগণ সেই কারণে আসতেই এখন উৎসাহ পাচ্ছেন না। অনেক জায়গায় 2-1 সেন্টারে আসে না। কথা হলো যে আমরা ভোট দিতে পারবো কিনা, দেওয়ার পর এটা গণনা হবে কিনা। তো এই একটা আস্থাহীনতা। পাবনার চাটমোহরে যমজ 2 বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত 2 বোনের বাবা রেজাউল করিম রিজু। অভিযোগে বলা হয়, গ্রামের বাড়ির পাশে গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় তার মেয়ে মিম কলা গাছ নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে পায়েল মিমকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এ সময় বোন মিমকে বাঁচাতে এগিয়ে আসলে লামকেও হাতুড়ি পেটা করে পায়েল। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে সাঁড়াশি অভিযান চলাকালে পুলিশের সাথে আরসার সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় আরসার আস্তানা থেকে বেশ কিছু হ্যান্ড গ্রেনেড, ওয়াকি টকি, অস্ত্র ও গুলিসহ আরসার 4 সন্ত্রাসীকে আটক করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, ভোরে 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। আটককৃতরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। Prime Minister Sheikh Hasina has said inflation in Bangladesh rises due to global situation. She urged all to increase local production to reduce inflation. The Premier said this while inaugurating the week-long National SME Fair today. উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। Foreign Minister Dr. Hassan Mahmood said Dhaka expressed deep concerns over the mob violence in Kyrgyzstan's Bishkek, but no Bangladeshi student was severely injured. He said this at a seminar today. সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। BNP leader Rizvi Ahmed alleged Bangladesh people are suffering for high inflation caused by corruption and plundering of the government and pro-regime business syndicates. He made the remarks while attending a program today. ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে,
কিন্তু এইটার প্রভাব তো ওই সমস্ত আশেপাশের দেশ ইউরোপে তো হয়নি। ওখানে তো জিনিসপত্রের দাম বাড়েনি, ওইখানে তো জ্বালানি তেলের দাম বাড়েনি। তো এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে? এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান অ্যাকিউট হয়ে গেছে, একটা কঠিন একটা বিপন্ন অবস্থা। তখন সেটাকে ডাইভার্ট করার জন্য আরেকটা তারা ইস্যু তুলবে এবং সেটা তারা চেষ্টা করে। Jatiya Party Chairman J.M. Kadir said the people are not eager to exercise their franchise as the ruling regime has destroyed Bangladesh's electoral system. He said this at Rangpur Circuit House today. নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এখন বলা যায় যে নির্বাচনে সঠিক অর্থে যে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না। একটা হলো জনগণ সেই কারণে আসতেই এখন উৎসাহ পাচ্ছেন না, অনেক জায়গায় দুই একজনও সেন্টারে আসে না। কথা হলো যে আমরা ভোট দিতে পারবো কিনা, দেওয়ার পর এটা গণনা হবে কিনা, তো এই একটা আস্থাহীনতা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানী মিরপুর 10 নম্বর গোল চত্বর ও কাজীপাড়া এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ চালকরা। এতে আহত হন অনেক নিরীহ যাত্রী। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পুলিশ। তবে কাল সে এলাকায় বিকেলেও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ইতিমধ্যেই একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মইদুল ইসলামের রিপোর্ট। সকাল 10:30টার দিকে মিরপুর 10 নম্বর সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে অবরোধ শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। বিক্ষোভ করতে থাকেন প্রতি মুহূর্তে। একই সাথে ব্যস্ততম এই রাস্তা বন্ধ থাকার চারপাশে আটকা পড়ে শতাধিক গাড়ি। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। বন্ধ করবে একটু সময় তো দিবাম নাকি ঘর থেকে বাইরে গাড়ি লয়ে আরেগা এটা কি হইলো? কিস্তির তো টাকা দিলে আমরা গাড়ি কিনছি, আমরা এখন কিভাবে কিস্তি চালাবো ভাই? যে 2 মাস 3 মাস অটো বন্ধ করে দাও, নাহলে ভাই কর্ম দেখছো, কর্ম তোমরা খাও। এইভাবে হঠাৎ বেলা 2টার দিকে ঘটনাস্থলে যান ওই এলাকার সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। এক পর্যায়ে তিনিও অনেকটা রোষানলে পড়েন আন্দোলনকারীদের। পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় তাকে। মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে সে নির্দেশ থাকবে এবং এটা নিয়ে আমরা অসহায় ক্ষুধার্ত মানুষের কথা প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, তারপর সিদ্ধান্ত। বেলা 3টার দিকে মিরপুর 10 নম্বর সহ আশপাশ এলাকায় বেশ কিছু বাস, ব্যক্তিগত গাড়ি ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ সময় আহত হয়েছেন অনেকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশকেও লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। একটি শ্রেণী তারা এসে আবার এই আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে আমরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু যা প্রয়োজন সেটাই করেছি। ভাই আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোনো ক্ষতি হলে কিছু হলে যদি কোনো কিছু পাওয়া যায় সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিকেলে বীরপুরের কালশি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা পুনরায় একত্রিত হয়ে আগুন দেয় পুলিশ বক্সে। পাশাপাশি বেশ কিছু গাড়িও ভাঙচুর করে তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মেট্রো রেল ভাড়ার উপর 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। রাজধানীতে মেট্রো রেল নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা মানসিক ট্রমায় ভুগছে বলেই আবুল তাবুল বলছেন। মুকসিমুল হাসানের রিপোর্ট। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে প্রতিদিন গড়ে প্রায় 3 লাখ যাত্রী যাতায়াত করে। আর 2030 সালের মধ্যে মেট্রো রেলের 6টি লাইন চালু হয়ে গেলে দিনে গড়ে 52,40,000 যাত্রী চলাচল করতে পারবে। মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানিয়ে সম্প্রতি আধুনিক গণপরিবহনের ভাড়ার উপর ভ্যাট বসানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের ইন্ডিয়া হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল, ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি
পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে রাজধানীতে ফিটনেসবিহীন জরাজীর্ণ বাস চলাচল বন্ধ করতে ঢাকার 2 মেয়রের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন মন্ত্রী। সেমিনারে জানানো হয় উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে এমআরটি লাইন 6-এর পথ। এ অংশে নতুন করে যুক্ত হবে আরও 5টি স্টেশন, আর মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী, আর রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআরের ব্যর্থতায় সরকার এখন ঋণ করে ঋণের কিস্তি পরিশোধ করছে বলে জানালো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিকেলে রাজধানীতে একটি হোটেলের রাজস্ব খাত নিয়ে আয়োজিত সেমিনারে এই কথা জানায় সংস্থাটি। সিপিডি বলছে, যারা কর ফাঁকি দেয় এবং অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে এনবিআরকে রাজনৈতিক সুরক্ষা ও সমর্থন দিতে হবে সরকারকে। এছাড়া করের টাকা ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা জরুরি বলে জানায় সিপিডি। বক্তারা বলেন, শতভাগ স্বচ্ছতার অভাবে থামছে না হয়রানি। ব্যবসায়ীরা মোটা অঙ্কের ঘুষ দিতে বাধ্য হচ্ছেন, আর সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। এ সময় এনবিআরের ব্যর্থতার দায় স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যানও। তিনি বলেন, প্রতি বছর বাজেটে অযৌক্তিক রাজস্ব আহরণের লক্ষ্য বেঁধে দেওয়ার কারণে উদ্ভাবনী চিন্তা করতে পারে না এনবিআর। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সদিচ্ছা আছে বলেই রাজস্ব খাতে সংস্কার এগিয়ে নিচ্ছে সরকার। আমরা যেহেতু হিসাব এমনভাবে করি আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারে, যে আমাদের ইন্টারেস্টটাই কেবলমাত্র দেখাই, আমাদের প্রিন্সিপালটা দেখাই না। প্রিন্সিপালটা দেখালে সেখানে ইনফ্যাক্ট সেটার থেকে বেরিয়ে আসবে যে আমরা ঋণ নিয়ে ঋণের পরিষেবা করছি। এটা একটা আর্থিক রাজনৈতিক বিষয়, এবং সেই রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয়, তাহলে দৃশ্যমান যদি না হয়, তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়তা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে, হ্যাঁ, এবং টার্গেটটা হলো কি, টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয়, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হয়েছেন। গত 12 মে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যান তিনি। এমপির পিএস আব্দুর রউফ এনটিভিকে জানান, এতদিন তার সাথে যোগাযোগ করা গেলেও গত 16 মে থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি। এই ঘটনায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন এমপির পরিবারের সদস্যরা। এই ঘটনায় এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ঢাকার ডিবি কার্যালয়ে গিয়ে মৌখিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আর ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় একটি জিডি করেছেন গোপাল নামের এক ব্যক্তি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরে ওই ব্যক্তির বাড়িতে উঠেছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার। গোপালের দায়ের করা জিডি সূত্রে জানা যায়, দীর্ঘ 20 থেকে 25 বছরের পারিবারিক সম্পর্ক তাদের। 13 মে বেলা 1:41 ডাক্তার দেখানোর জন্য গোপালের বাড়ি থেকে বের হন এমপি আনার। 15 মে বেলা 11:21 দিল্লি পৌঁছেছেন বলে গোপালের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান এমপি। পরে সেই মেসেজ পাঠানো হয় এমপির পিএস রউফের কাছে। এদিকে যথার্থ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ডিবি প্রধান হারুন আর রশিদ। যে উনি যে ওনার নাম্বারটা, উনি 2টা নাম্বার ছিল, 2টা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার, একটা ছিল ইন্ডিয়ান নাম্বার। আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজদাবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ, অর্থাৎ বিহারের দিকে। তো সব কিছু মিলে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে।
তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব, তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না 3 দিন যাবত, ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে, এই কারণেই আসছে। উনি কি রেগুলারই যান না ইন্ডিয়াতে? হ্যাঁ, মাঝে মাঝে তার কানে হচ্ছে মেজর সমস্যা আছে, তার একটা কান বন্ধই করা টোটাল, এই কারণে আর কি। উনি কোথায় গিয়েছিলেন চিকিৎসা হতে? উনি ওখানে আমার সাথে বলে, আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে 2-3 দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে, এরকম রেগুলারই যায়। চলমান 4 ধাপের উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের 160টি উপজেলায় 70.51% চেয়ারম্যান প্রার্থী এবং 68.73% ভাইস চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরা হয়। এছাড়া প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং 6.45% প্রার্থী কোটিপতি, তবে প্রায় 25% প্রার্থীর ঋণ রয়েছে। সবচেয়ে বেশি 310.94 কোটি টাকা ঋণ আছে এক চেয়ারম্যান প্রার্থীর। প্রার্থীদের 13.13% বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত। প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য নিয়ে প্রশ্ন রয়েছে উল্লেখ করে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বেশিরভাগেরই স্থাবর সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি ও রাজনীতির সঙ্গে সম্পদ বৃদ্ধির একটি যোগসূত্র দেখা গেছে। সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের সাথে, জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পদের বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি, দ্বিগুণেরও বেশি। সো এই জিনিসটা কিন্তু মোটামুটি পরিষ্কার যে কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতা।